মেলার মাঠে সৌজন্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও মডার্ন গ্রিন সিটি। আমন্ত্রণ জানাচ্ছি মেলার মাঠের আজকের আয়োজনে। দেখছেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ এবং মডার্ন গ্রিন সিটির সৌজন্যে আপনাদের সাথে আছি আমি সাজিদা সুইটি। মেলার আজ 22তম দিন। দেখতে দেখতে মেলার শেষ সপ্তাহে আমরা চলে এসেছি এবং আমাদের সারা বছরব্যাপী অপেক্ষার পরে যে 21 বই মেলা, সেই মেলাটি আসলে শেষের দিকে আসলে আমাদের একটু মনটা খারাপই হয়ে যায়। এই সময়টাতে ভিড় হয়, এই সময়টাতে বিকিকিনি বাড়ে, কিন্তু সেই সাথে এটাও মনে পড়ে যায় আর কটা দিন পরে মেলা শেষ হয়ে যাবে এবং আবার একটা বছরের অপেক্ষা শুরু হয়ে যাবে। মেলায় যথারীতি আজ আছে, যেহেতু গতকাল 21 ফেব্রুয়ারি ছিল ছুটির দিন, সবারই একটা অপেক্ষা থাকে অমর 21 বইমেলাতে 21 ফেব্রুয়ারিতে আসার জন্যই অনেকে একটা পরিকল্পনা করে রাখেন। বিশেষ করে এখানে যেহেতু শহীদ মিনারটা একদমই কাছে, সে কারণে সবারই পরিকল্পনা থাকে, অনেকেরই অন্তত আমরা দেখেছি বিগত কয়েকটি বছরে যে সকালবেলাটিতে এসে প্রথমে আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে তারপরেই মেলায় ঢুকে পড়েন এবং সকাল থেকে রাত পর্যন্ত এই ভিড়টুকু থাকে। এই যে আনাগোনা, সবার সাথে সবার দেখা হওয়া, বইয়ের যে আদান প্রদান, এই দৃশ্যটা অনেক সুন্দর। এবং আজ যেহেতু গতকাল ভিড়টা গেছে, আজ সেইভাবে ভিড় বলা যায় না। যেহেতু মেলাটা মাত্র শুরু হলো 3টা থেকে 9টা পর্যন্ত, তো প্রতিদিনই যথারীতি মেলাটা চলে। মেলাটা যেহেতু এই সময়টিতে শুরু হলো, এই সময়তে যারা আসেন বেশিরভাগই কেনাকাটার জন্যই আসেন। আর শেষ সপ্তাহের কারণেই এখন শেষ বেলাটাতে এসে সময় নষ্ট করার পক্ষে কেউই থাকেন না। যে কারণেই আসেন না কেন, পুরোটুকু সময় তারা কাজে লাগাতে চান। স্টল, প্যাভিলিয়ন সবাই নিজেদের মতো করে একটু গুছিয়ে নিয়েছেন এবং বইগুলো শুরুর দিকে যেরকম একটু কম কম করে আসে, শেষের দিকে আরও বেশি করে আসে। যারা নতুন বই নিয়ে আসেন তারা দেখা যায় 3টা থেকে 4টার মধ্যে তথ্যকেন্দ্রে তাদের নতুন বই জমা দেন এবং সেগুলোর কারো কারো মোড়ক উন্মোচনের ব্যাপার থাকে। মোড়ক উন্মোচন করতে হলে নতুন বইয়ের তারা তথ্যকেন্দ্রে আগের দিন সন্ধ্যা 7টার মধ্যে তাদের বইয়ের ব্যাপারে যাবতীয় তথ্যগুলো তারা দিয়ে থাকেন। এই মেলায় নতুন বই প্রতি বছরে আসে, প্রতি মেলায় হাজার হাজার বই আমরা দেখতে পাই এবং নতুন লেখক অনেক আসেন এবং আমাদের যে পাঠক তৈরির যে একটা চেষ্টা থাকে প্রতি মেলায়, সেই নতুন লেখক তৈরি এবং নতুন পাঠক তৈরি সব কিছু এই 21 বইমেলা ঘিরে কিন্তু একটা বড় আয়োজনে হয়ে থাকে। এখানে একজন নতুন লেখক আছেন, আমরা একটু কথা বলি। প্রহসনের এক রাত্রি তার বইয়ের নাম। বিনয় দত্ত নতুন লেখক। একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার বইটা নিয়ে। এটা কি আপনার প্রথম বই নাকি এর আগেও মনে হয় বই হয়েছে আপনার? এই নিয়ে মনে হয় 6টা বই আমার জানা মতে। হ্যাঁ, এটা 6 নম্বর বই আর কি। তার আগে হচ্ছে আমি একটা ছোট গল্প, একটি উপন্যাস এবং আরও 4টি সমকালীন কথনমালার বই লিখেছি। প্রহসনের এক রাত্রির মূলত সমকালকে দেখার একটা দর্পণ বলা যায়। ধরুন এখন আমরা যে সময়টাতে যাপন করছি সেই সময়টা আসলে কেমন। 2022 সালে মানে এমন অনেক ঘটনা ঘটেছে, যেমন ধরেন নড়াইলে সাম্প্রদায়িক হামলা হয়েছে, শনিবারের বিকেল আটকে আছে, আশামণি নামের একটা বাচ্চা মেয়ে একটা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে, যশোরে একটা মেয়েকে জুতাপেটা করা হয়েছে শুধুমাত্র রাত বিরাতে বাসায় ফেরার কারণে। মানে হয় কি, এই ধরনের যে সামাজিক প্রতিবন্ধকতা, এটা কিন্তু হুট করে তৈরি হয় না। বা ধরেন হচ্ছে বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ কি আমরা এখনও দেখতে পাচ্ছি কিনা। বা ধরেন হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে হঠাৎ করে প্রগতিশীল বা ধরেন অন্যান্য লেখকদের লেখা উঠে যাচ্ছে, সেইটা কি এখন প্রত্যাশিত কিনা। এরকম এমন কিছু বিষয় যেটা ধরেন সমাজকে রিপ্রেজেন্ট করে না, সেই বিষয়গুলো যেগুলো আমাদের খোঁচা দেয়, আমরা যারা লেখালেখি করি বা গণমাধ্যম কর্মীর সঙ্গে কাজ করছি, সেই বিষয়গুলো মূলত আমি তুলে নিয়ে এসেছি প্রহসনের এক রাত্রির এই সমকালীন কথনমালার গ্রন্থে। এটা এই সিরিজের আমার 4র্থ বই আর কি। তার আগে ধরেন হচ্ছে এই শহর সুবোধদের আরোপিত এই নগরে অর্বাচীনের আন্নিক, এই সিরিজে এরপরে হচ্ছে প্রহসনের এক রাত্রির। এটি গণমাধ্যমে থাকার কারণে এই খবরগুলো যদি আমাদের কাছে আগে আসে, আমাদের ভিতরে একটা বিদ্রোহ, একটা কষ্ট অনেক বেশি করে আমরা অন্যদের তুলনায় আগে ফিল করি, অনেক বেশি আমাদের কষ্টটা হয়। সেই তাগিদ থেকে মনে হয় এগুলো তুলে ধরা বা একটু ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা, যেটা আমি পত্রিকায় অতটা লিখতে পারি না, কিন্তু আমার বইয়ে আমি তুলে ধরবো। ব্যাপারটা কীরকম? খানিকটা এখানে একটা বিষয় হচ্ছে, ধরেন পত্রিকার লেখার একটা স্পেসের বিষয় থাকে, কিন্তু আমি একটা ঘটনার ছবি থেকে শুরু করে তথ্যগুলো কিভাবে সংগ্রহ করেছি, ইভেন তো একদম মানে যিনি অপরাধী তাদের জায়গাটাও একদম ধরার চেষ্টা করেছি। একটা পূর্ণাঙ্গ ঘটনা যেভাবে আমরা মানে গণমাধ্যমে বিশ্লেষণ করার সুযোগ সবসময় থাকে না, কিন্তু বইটাতে পূর্ণাঙ্গ বিশ্লেষণটা করার সুযোগ আছে। আর এইটা যখন আমি পত্রিকাতে লিখি তখন হচ্ছে পাঠকই আমাকে বই করার জন্য উৎসাহ জুগিয়েছে যে এই ঘটনাটা, এই সমকালটাকে আমরা দেখতে চাই আরও 10 বছর পরে। আমরা যেমন 75 এখন দেখতে চাচ্ছি, 71 দেখতে চাই, তারপর 91 দেখতে চাই। হ্যাঁ, স্বৈরাচার বিরোধী আন্দোলন কেমন ছিল সেটা আমরা দেখতে চাই। এই সময়টা এখন কেমন ছিল,
মানে এই সময়ের প্রতিটা ঘটনা আমাদের কিভাবে পীড়া দিয়েছে, ঘটনাগুলোকে আমরা কিভাবে পীড়িত হয়েছে, আমাদের কিভাবে মানে ভাবনার, যেমন একটা বিষয় আমি খুব স্পেসিফিকলি বলতে চাই, যশোরে যে মেয়েটাকে জুতা পেটা করা হয়েছে, এই ঘটনাটা পড়ার পর না আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার সবচেয়ে বেশি আপসেট লেগেছে, আমরা কেন কিছু করতে পারছি না। তখনই আমি কলম ধরলাম। এই যেমন আশামণি নামে যে মেয়েটা একটা সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে, আমার কাছে মনে হচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে আত্মহত্যা করবে, এই সময়টা কেন আমাদের দেখতে হচ্ছে। বা ধরুন হচ্ছে সেন্সর ব্যবস্থা এখন অনেক বেশি পরিমাণে ওপেন আর কি। ধরেন পাশের দেশ ইন্ডিয়ার কথা আমরা হুটহাট করে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, সেখানে কিন্তু এখন সেন্সর ব্যবস্থা নাই, কিন্তু আমাদের এখানে শনিবারের বিকেল আটকে আছে, আমাদের এখানে হরিবল নামের একটা সিনেমা আটকে আছে, আমাদের এখানে অং রাখাইনের সিনেমা আটকে থাকে। মানে কেন এই প্রশ্নগুলো কেন আমরা করি না বা করতে চাই না। আপনার বইয়ে কি প্রশ্নগুলোই উঠেছে নাকি উত্তরগুলোও আছে? আমি প্রশ্নের সাথে সাথে উত্তর দিয়েছি আমার দিক থেকে, গণমাধ্যম কর্মী হিসেবে না। দিন শেষে আমি একজন মানুষের মানবিক জায়গা থেকে বলার চেষ্টা করেছি, মানুষের যে জয় জয়কার সেই জায়গাটা বলার চেষ্টা করেছি। ধর্ম নয়, মনুষ্যত্ব হচ্ছে বিষয়, সেই মনুষ্যত্বের জায়গাটা বলার চেষ্টা করেছি। সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন যে বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নের গল্প বলার চেষ্টা করেছি। শিক্ষকদের লাঞ্ছনার বিষয় না, শিক্ষকদের ভালোবেসে শ্রদ্ধার জায়গা দেখার চেষ্টা করেছি। এরকম অনেকগুলো বিষয়ের প্রশ্নের সাথে সাথে আমি কিন্তু উত্তরও দিয়েছি এই প্রশ্নের এক রাত্রির বইটাতে। আপনি বলছিলেন যে এই পরিস্থিতিটা একদিনে আসেনি। আপনার কাছে লেখা যখন লিখেছেন নিশ্চয়ই অনেক বিশ্লেষণ ছিল, গবেষণা ছিল, আমি যদি ঠিক মনে করে থাকি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে একদিনে তো আসেনি, ঠিক কবে থেকে এরকম এসেছে এবং এই পরিস্থিতিটা আসলে এখন এই পর্যায়ে আসার পেছনে আমরা কারা দায়ী? এক বাক্যে বিষয়টা উত্তর দেওয়া খুব কঠিন, তবে বিষয়টা হচ্ছে যখন আমাদের লোভ বেড়েছে, আমাদের চাহিদা বেড়েছে, এখন অর্থ রাক্ষসরা হচ্ছে আমাদের নতুন নতুন সূচি ধরিয়ে দিচ্ছে, যেই সূচিতে আমরা হাঁটা শুরু করেছি, যেই সূচিতে নতুন পণ্য হচ্ছে এখন ধর্ম। অথচ ধর্ম কিন্তু আমার মননের বিষয়, মানবিক, আমার নিজস্ব মেনে থাকার বিষয়। সেই জায়গাটা কিন্তু এখন আমাদের হচ্ছে না। নতুন নতুন প্রেসক্রিপশন আসতেছে, সেই প্রেসক্রিপশনে লেখা হচ্ছে অসাম্প্রদায়িকতার জায়গায় সাম্প্রদায়িকতা, নতুন প্রেসক্রিপশনে যুক্ত হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনের জায়গায় ভুলে যাওয়ার জায়গাটা। এখন আপনি দেখবেন এই শহরে এক সময় চিকা মারা হতো, এই শহরে এক সময় রিক্সার পেইন্টিংয়ে থাকা হতো, যে রিক্সার পেইন্টিংয়ে ধরেন হচ্ছে সিনেমার পোস্টার থাকতো, সরস থাকতো, মানে সেই জায়গাগুলো কি এখন আছে? বিষয়টা কিন্তু এখন নেই। মানে আমরা গোটা সমাজটাকে কিন্তু হঠাৎ করে বদলে দেই নেই। ধরেন হেফাজতের প্রেসক্রিপশনে বই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কি আমরা আশা করেছিলাম কখনো? অথচ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সবচেয়ে বেশি ভূমিকা রাখার দরকার ছিল মুক্তিযুদ্ধের পক্ষে। ব্যাপারটা কি এরকম যে আমরা ধর্মের দোহাই দিয়ে প্রচুর অধর্ম করছি এবং অধর্মের বাড়তি একটা সুযোগ তৈরি করে দিচ্ছি? একদমই তাই। শুধু তাই নয়, আরেকটা বিষয় নতুন করে যুক্ত হয়েছে, ধর্মটাকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করছি। যেই রাজনৈতিক দলই এখন ক্ষমতায় আসছে, সেই রাজনৈতিক দল তাদের মতো করে ধর্মটাকে ব্যবহার করছে। যে যখন ক্ষমতায় ছিল, যে যখন ক্ষমতায় আছে, সবারই এই একটা ব্যাপারে বোধহয় একটুখানি ঘাটতি রয়েই যাচ্ছে যে তারা এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারছে না। ব্যাপারটা কি এরকম? একদমই তাই, একদমই তাই। মানে আমরা যেটা দেখেছিলাম, ধরেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু সাংস্কৃতিক আন্দোলনের প্রথম ইয়ে দিয়ে। আমরা বাংলায় কথা বলবো, আমাদের আচার ব্যবহার হবে এই সাবকন্টিনেন্টে কীভাবে চলছে, আমরা যেই খাবার খাবো সেই জায়গা থেকে কিন্তু প্রথম প্রতিরোধটা শুরু হয়। আস্তে আস্তে তা হচ্ছে ভাষা আন্দোলনে করায়, এরপরে ধরেন 69, এরপর 71। সেই জায়গা থেকে আমরা যেটা এখন আগে ছেড়ে এসেছি, এই সময় এসে আমাদের এখনও ধর্মের জন্য লড়াই করতে হয়। এখন আমরা বিজ্ঞান নিয়ে কথা বলি না, এখন আমরা কথা বলি পোশাক নিয়ে, রোবোটিক্স নিয়ে কথা বলি না, এখন আমরা কথা বলি আপনি কি হিজাব পরেছেন কি পরেননি, এই বিষয়টা নিয়ে। মানে এখন হচ্ছে সারা পৃথিবী মুঠোয় চলে আসছে। আমার জীবনযাত্রা আপনি ঠিক করে দিচ্ছেন। বিষয়টা এমন, রাষ্ট্র কেন আমার জীবনযাত্রা ঠিক করে দিবে? আমি কি পরবো, আমি কিভাবে চলবো, আমি কি খাবো, এটা তো আমার রাষ্ট্র ঠিক করে দেওয়ার কথা না। তাহলে সংবিধানের সেই অধিকারটা কই, যেটা আমার মানবিক অধিকার হিসেবে, আমার প্রশ্ন করার অধিকার, আমার বেঁচে থাকার অধিকার, সেই অধিকারের জায়গাটা আমি কোথায় হারিয়ে ফেলছি? মানে এই প্রশ্নগুলো কেন আমরা করছি না? আমার মনে হয় প্রশ্নগুলো করা উচিত, প্রশ্ন করলেই উত্তর মিলবে, ভয়েই আমরা প্রশ্ন করতে চাই না। প্রশ্নোত্তরের মাঝে আপনার কাছে কি কি সমাধান দেখেছেন? আমি যে বিষয়গুলো আলোকপাত করেছি সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমি বিস্তৃত আকারে সমাধান আকারে তুলে ধরেছি। এই প্রশ্নের এক রাত্রি শুধুমাত্র একটা বই না, এটা একটা সময়ের দলিলের মতো, যেই দলিলটা আমরা এই সিরিজে, আমি ধরেন গত এক যুগ আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল তা যেমন তুলে এনেছি, তার পাশাপাশি সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এই সমাধান যদি আমরা মেনে নেই, আমাদের এই সব প্রতিবন্ধকতা থাকবে না, আমাদের তরুণরা আরও বেশি
সমাজমুখী হবে, আর আমাদের তরুণরা আরও বেশি বিজ্ঞানমুখী হবে, পরিবেশমুখী হবে, সংস্কৃতিমুখী হবে। সেই দিনের অপেক্ষায় কিন্তু আমরা সবসময় বলি, সেই দিনের অপেক্ষায় আমরা সবসময় চাই, আমরা চাই একটা সুস্থ সুশাসনের বাংলাদেশ, যেই সুশাসন আমাদেরকে মানে সমৃদ্ধি নিয়ে আসবে। আমরা বলতে পারবো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু মানে ধর্ম যেন আমার পরিচয়কে ঢেকে না দেয়, এটা আমি সবসময় বলতে চাই। এটাই যেন আমাদের আসলে মানে অন্তরায় হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা বিনয়, তাহলে আপনার বইটা কোথায় পাওয়া যাবে সেটা একটু বলে দেন। আমার বই পাওয়া যাবে পুঁথিনিলয়ে, তার আগের এই শহর সুবোধদের, আরোপিত এই নগর এবং অর্বাচীনের রান্নি, এইটা সহ আর অমৃতায়ন নামে আমার একটা দেশভাগের উপন্যাস ছিল, সেটাও আমার পুঁথিনিলয়ে পাওয়া যাবে, পুঁথিনিলয় প্যাভিলিয়ন 15-তে। অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। বোঝা যাচ্ছে যে আমাদের তরুণরা যারা, তারা দেশ নিয়ে ভাবছেন, সাম্প্রদায়িক এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছেন, এবং এটা অবশ্যই খুবই আশার কথা। বোঝা যাচ্ছে যে আমরা যদি সবাই একটু ভাবি, একটু আমাদের দেশের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা যদি কথায়, কাজে, লেখায়, আমাদের চিন্তা ভাবনা, আচরণে যদি আমরা সেভাবে ফুটিয়ে তুলি, তাহলে অনেকখানি আমাদের এগিয়ে যাওয়া সম্ভব। আমরা আমাদের স্টলগুলোতে দেখতে পাচ্ছি যে বইমেলায় আসছেন পাঠকরা, তাদের বইগুলো দেখছেন, পছন্দ করছেন, কেনাকাটা করছেন, এবং নতুন বই প্রতিদিনই আসছে। সবচেয়ে বড় আশার কথা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা নিয়ে অনেক বই প্রতি বছর আসছে, এবং সেই বইগুলোর প্রতি আগ্রহ আছে। বিশেষ করে আমরা যখন শিশু কিশোরদের সাথে কথা বলতে যাই, তারা এমন কিছু বইয়ের নাম বলে, এমন কিছু কথা বলে, আমাদের মনটা আসলে আশাবাদী হয়ে ওঠে। বোঝা যায় যে তারা আমাদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, ইতিহাস সম্পর্কে জানছে, এবং আমাদের এই যে বাংলাদেশটা আমরা পেলাম, সেই বাংলাদেশটা এবং আমাদের এই যে বাংলা ভাষাটাকে নিজের করে পাওয়ার যে যাদের অবদানে, সেই মানুষগুলোর প্রতি যে আমাদের শ্রদ্ধা, প্রথম শ্রদ্ধার একটা ধাপই কিন্তু তাদের সম্পর্কে সঠিকভাবে জানা। সেই ব্যাপারটা আমরা দেখছি যে বইমেলাতে এটাতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যারা আসেন তারা সে ধরনের বইগুলোও পছন্দ করছেন, নিচ্ছেন, তারা তাদের শিশুদের হাতে সে ধরনের বই তুলে দিচ্ছেন, এবং এটা অবশ্যই একটা ভালো ইঙ্গিতবাহী। আমাদের যারা এখানে 21শে ফেব্রুয়ারির পরেও কিন্তু 21-এর একটা ছাপ বইমেলাতে আছে, সাদা কালো পরে আসছেন অনেকে, আবার যেহেতু এখন ফাগুনের রং অনেকেই ধরে রেখেছেন। আসলে বইমেলাটা নিজেকে তুলে ধরার, নিজেকে প্রকাশ করার একটা যেন একটা মাধ্যম। এখানে স্টলে যারা আছে, একটু কথা বলি আপু। আচ্ছা ভাইয়া কথা বলবেন, একটু আমাদেরকে বলবেন যে অনেক সুন্দর একটা কালেকশন আপনাদের দেখতে পাচ্ছি, কোন বইগুলো আমাদের পাঠকরা বেশি নিচ্ছেন? যে আমাদের সব থেকে আকর্ষণীয় যে বইটা সেটা হলো বুক পকেটে রবীন্দ্রনাথ। এই বইটা আপনি সহজে ক্যারি করা, বাসে বা জার্নিতে বসে পড়ার জন্য। এখানে আমাদের 3টা সেট আছে। একটা হলো ছোট গল্পের সেট 13 খণ্ডে, এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 1170 টাকা। একটা আছে উপন্যাসের সেট, এটা 26 খণ্ডে, রবীন্দ্রনাথের 13টা উপন্যাস সবগুলো আছে এখানে। খুবই ভালো কালেকশন। আমি যদি ভুল না করে থাকি, এটা গত মেলায় বা তার আগের মেলায় এসেছে। গত মেলাই ছিল, এবছর আমাদের এটাও এবছর গতবারের মতো সাড়া পাচ্ছি এই বইটার সাথে সাথে। এই যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটা নেপোলিয়ান হিলের লেখা, এটা সারা বিশ্বব্যাপী চলে, বাংলায় অনুবাদ করা, এটা আমাদের খুবই চলতেছে। এমনিতে কোন শ্রেণীর পাঠকরা মানে একটু বেশি চাচ্ছে, ধরনের যারা একটু পড়ালেখা রিলেটেড কাজ করে তারা, শিক্ষক শিক্ষার্থী তারা, নাকি সব ধরনের পাঠকরাই এই ধরনের পছন্দ করছে? এই বইটা বেশিরভাগ যারা আপনার ভার্সিটি লাইফে পড়ে, যাদের বয়স 30-এর ভিতরে, তারা এই বইটা সব থেকে বেশি পছন্দ করছে। কেমন এমনিতে, আজকে তো 22তম দিন, মেলা শেষ সপ্তাহ, মনটাও নিশ্চয়ই একটু খারাপ লাগছে। কেমন এবার বিকি কিনি কেমন হলো, মানে মনটা ভালো আছে কি ওই সেন্সে? না, এবার বইমেলাটা অনেক ভালো। গত বছর করোনার পরেই হয়েছিল, এই জন্য কিছুটা সমস্যার ভিতরে ছিলাম আমরা সবাই। এবছর মোটামুটি ভালো আগের থেকে। গতকাল কেমন ছিল সারা? গতকাল অনেক ভালো, অনেক ভালো। অনেক ধন্যবাদ। এটাই তারা চান, স্টলে সারাদিনই অপেক্ষায় থাকে, পছন্দের বইগুলো, তারা যে বইগুলো রেখেছেন, এক এক বই এক একভাবে অনন্য তাদের কাছে, সেই বইগুলো পাঠকদের হাতে তারা তুলে দিতে চান, যাতে পাঠকরা পছন্দ করে কেনেন, ভালোবেসে কেনেন। এখানে একজন সুন্দর মিষ্টি আপু বই দেখছেন, আমি একটু কথা বলি। কি বই পছন্দ আপনার? বিজ্ঞান বিষয়ক বই। কি ধরনের বিজ্ঞান বিষয়ক বই, ছোট বাবুদের নাকি একটু বড় বড়দের? কিশোর। বিজ্ঞান কেন ভালো লাগে? আমি বিভিন্ন রহস্য সম্বন্ধে জানতে পারি। পড়তে ভালো লাগে, নাকি এই যে বইমেলা আসলে একটু লেখারও আগ্রহ তৈরি হয়? আমার পড়তে ভালো লাগে। এবার বইমেলা কেমন দেখছেন, আপনার পছন্দের কালেকশন? আমি এবার প্রথমে এসেছি বইমেলায়, এবং আমার দেখা বিজ্ঞান বিষয়ক বইগুলো আমার খুব ভালো লাগছে। কিসে পড়েন আপনি? আমি 8-এ, কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এবং কলেজ। অনেক ধন্যবাদ।
পছন্দের বই সবার হাতে উঠুক, এটাই আমাদের চাওয়া। আর বইমেলার উদ্দেশ্যটাও কিন্তু সেরকম। বিশেষ করে এবার বইমেলার আগে আগে প্রকাশকদের সাথে আমরা যখন কথা বলছিলাম, আমাদের অনেক নিউজও আমাদের দর্শকরা নিশ্চয়ই দেখেছেন, বইয়ের দাম নিয়ে একটু বেশ একটা চিন্তায় ছিলেন, কারণ কাগজ, কালি সহ আনুষঙ্গিক জিনিসপত্রের দামটা এত বেড়েছে, বিশেষ করে কাগজের দামটা এত মাত্রায় বেড়েছিল। তারা অনেক মন খারাপ করেছিলেন যে এবার বইটা কিভাবে তারা সুলভে তুলে দেবেন পাঠকদের হাতে। বইয়ের দাম তো বেড়েই যাবে এবং বেড়েছেও, কিন্তু তারপরেও যতটা বেড়েছে কাগজের দাম, ততটা বইয়ের দাম যেন না বাড়ে সে ব্যাপারে তারা সমন্বয় করার চেষ্টা করেছেন, যাতে করে যারা বই ভালোবাসেন তারা যেন অন্তত দামের ব্যাপারটা কারণে পিছিয়ে না যান, তারা যেন তাদের পছন্দের ভালোবাসার বইটা পছন্দ করে নিতে পারেন। প্রকাশকদের এই ব্যাপারটা, এই আন্তরিকতাটা আসলে বইমেলার একটা বড় পাওয়া। তারা চান এই শিল্পটা বেঁচে থাকুক। এখানে আমরা আছি এখন হাওলাদার প্রকাশনীতে। একটু ভাই কথা বলি, আপনাদের ভালো কালেকশন দেখা যাচ্ছে, বেশ কিছু নতুন বই মনে হয় এসেছে না? একটু বলবেন কি কি নতুন কালেকশন আপনাদের আছে? আমাদের বঙ্গবন্ধু বিষয়ে দুটো বই আসছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু মিথ্যা মামলা, আরেকটা হচ্ছে বঙ্গবন্ধুর বাকশাল, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা, আরেকটা হচ্ছে ওরিয়ানা ফাল্লাচি, আরেকটা আছে মিশরের ইতিহাস, তারপরে আছে আর কিছু উপন্যাস আছে, আরেকটা কবিতার বই আসছে পবিত্র অনিয়ম ও প্রেম, এগুলো কিছু মুক্তিযুদ্ধের বই আছে, 3টি সেনা অভ্যুত্থান, 71-এর ডায়েরি আছে, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেষ্ঠ কবিতা আছে, আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা আছে, জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা আছে, আহমদ শফার সব কালেকশন আমাদের এখানে আছে। আহমদ শফার শ্রেষ্ঠ কবিতা আছে, গাবে বৃত্তান্ত আছে, ওঙ্কার আছে, সূর্য তুমি সাথে আছে, পলাদ চক্র আছে, এগুলো মিলিয়ে আমাদের কাছে অনেক ভালো ভালো বই আছে। আর বেশ রুচিসম্পন্ন আপনাদের কালেকশন। পাঠকরা কেমন নিচ্ছে? পাঠকরা আমাদের বই অনেক ভালো চলছে, আর আহমদ শফার বই অনেক ভালো চলছে। আমাদের এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, 3টি সেনা অভ্যুত্থান, 71-এর ডায়েরি, ফাঁসির মঞ্চে কর্নেল তাহের, বঙ্গবন্ধুর ভাষণ, তারপর বঙ্গবন্ধুর বিরোধী মিথ্যা মামলা, তারপর আছে বাটন রাসেল কেন আমি ধর্মবিশ্বাসী নই, তারপরে দ্য ক্যাপিটাল আছে, প্রিন্স আছে, এগুলো অনেক ভালো চলছে। গতকাল তো 21শে ফেব্রুয়ারি ছিল, আমার মনে হয় আপনাদের মনের আশা পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যতটা ক্রেতা আসলো, কিছু আসে ঘুরতে, আবার বেশি যারা বইমেলা আছে তারা ম্যাক্সিমাম বই কিনতে আসে। তারপরে ভিড় দেখে ভালোই লাগে। ভিড় দেখে ভালোই লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া। তারা আসলে চান যে মেলাটা তো সবার জন্য, এখানে লেখক, পাঠক, প্রকাশক সবারই একটি সম্মিলিত প্রচেষ্টাই থাকে যে এই একটা মাসের পুরোটা সময় সারা বছরের জন্য একটা ভিত্তি যেন তৈরি হয়ে যায়, সবার সাথে সবার সম্পর্কটা যেন অনেক পোক্ত হয় এবং সারা বছর সে সম্পর্কটা চর্চা করে আমাদের এই শিল্পটাকে টিকিয়ে নেওয়া যায়। বইমেলা কিন্তু শুধুমাত্র লেখক, পাঠক, প্রকাশকেরও নয়। এই বইমেলার সাথে মুদ্রণ শিল্পের সাথে জড়িত অনেকে আছেন, এই বইমেলার সাথে অনেককেই অনেকভাবে জড়িত, এবং এই কারণে এই বইমেলাটা হবে কি হবে না, যখন করোনার সময়টাতে একটা অনিশ্চয়তা ছিল, আর হলেও যদি অনলাইনে হয় সেক্ষেত্রে এই ধরনের যে একটু ধরে বেছে বই কেনার পড়ার যে একটা স্বাচ্ছন্দ্য, একটা সৌন্দর্য, একটা স্বস্তি, একটা যে ভালো লাগা, যারা বই প্রেমী তারা বোঝেন, তাদের অনেক মন খারাপ ছিল। এখন আবার আমরা পরিস্থিতিটা থেকে উত্তরণ ঘটেছে, এখন আমাদের বইমেলাটা চিরায়তভাবে হচ্ছে, একদম মাসের প্রথম থেকে শুরু হয়ে শেষ হবে। এটাই আসলে আমাদের চাওয়া। আমরা বাঙালি, আমাদের একটা সুন্দর ভাষা আছে, যে ভাষার জন্য একমাত্র এই পৃথিবীতে একটা জাতি ভাষার জন্য রক্ত ঝরিয়েছে, বাঙালি। আমাদের এরকম একটা বইমেলা আমাদের সম্পদ, এবং এই বইমেলাকে সাফল্যমণ্ডিত করাটাও আমাদের সবারই সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব, এবং সেটাই সবারই চাওয়া। যারা আয়োজক, যারা পাঠক, যারা বই ভালোবাসেন, যারা পড়তে ভালোবাসেন, যারা আগামী প্রজন্ম নিয়ে অনেক বেশি আশাবাদী, আশা রাখতে ভালোবাসেন, তারা সবাই সেটাই চান। মেলার মাঠে ছোট্ট একটু বিরতি নিয়ে আবার কিছুক্ষণ পরে আপনাদের সামনে ফিরে আসছি। মেলার মাঠে সৌজন্যে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ ও মডার্ন গ্রিন সিটি। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সমস্ত ভাষা সৈনিক আত্মাহুতি দিয়েছেন কিংবা যারা এখনও বেঁচে আছেন, সেই সমস্ত বীর সৈনিকদের জানাচ্ছি এটিএন নিউজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। আজিজুল হক আমাদের মাঝে উপস্থিত, তার কাছ থেকে একটা কবিতা শুনবো না। আমায় তুমি উস্কানি দাও চুমোয়, আমার মধ্যে 1200 বাঘ ঘুমোয়। দুটি হাত কেন বাড়ালে, কেন অপসরি দরজায় এসে দাঁড়ালে? বইটা সম্পর্কে একটু বলবেন, ভিতরে কি আছে? যতক্ষণ পর্যন্ত এটা ভিতরে আপনি না যাচ্ছেন ততক্ষণ মতো আপনার জানার সুযোগ নিয়ে আসলে এটার ভিতরে কি আছে। পুরস্কারগুলো নিয়ে কিছু না কিছু বিতর্ক থেকেই যাচ্ছে, যে একটা অতীতে কখনো ছিল। কমিটি বসে এই সিদ্ধান্তটা গ্রহণ করেন, সেখানে বাংলা একাডেমির সভাপতিকে রাখা হয় না। বইমেলার ব্যাপ্তি বাড়ছে, দর্শক বাড়ছে,
আমি যদি আপনার কাছে জানতে চাই পাঠক বাড়ছে কি? আমার মনে হয় না। 21 বইমেলা নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বই ও বইমেলা, উপস্থাপনায় হাসান শরীফ। দেখবেন ফেব্রুয়ারি জুড়ে প্রতি রাত 11:40 পুনঃপ্রচার দেখবেন সকাল 7:30। সৌজন্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, সহনিবেদক অয়ন প্রকাশন, শাওল হার্ট সেন্টার। মেলার মাঠে সৌজন্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও মডার্ন গ্রিন সিটি। আবারও ফিরে এলাম মেলার মাঠে এবং যেটি বলছিলাম যে আমাদের 21-এর এই যে অমর 21 বই মেলা, সেটার সাথে আমাদের অনেক বেশি গর্ব জড়িয়ে আছে। আমাদের যে ভাষা, যার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের যে দেশ, যার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের যে গৌরবের ইতিহাস, তার সাথে এই যে অমর 21-এর বইমেলার সম্পর্কটা খুবই সুনিবিড়। আর সে কারণেই এই বইমেলাটাকে সার্থক করার জন্য সবারই এত চেষ্টা। সারা মাসব্যাপী এই মেলাতে অনেকের প্রত্যাশা থাকে এরকম যে তারা নিজেদেরকে যতটুকু সম্ভব একটু প্রকাশ করা, নিজেদেরকে প্রচার করা, পরিচিত করা, যাতে করে সারা বছর ধরে সেই চর্চাটা ধরে রাখতে পারেন। লেখক, পাঠক, প্রকাশকের সম্পর্কটা পোক্ত করার কথা আমরা বারবার বলি যে এই বইমেলাটা একটা বড় সুযোগ। যদিও শুধুমাত্র অমর 21 বইমেলার একটা মাস না, সবাই দাবি করে আসেন যারা পাঠ সংশ্লিষ্ট, বই সংশ্লিষ্ট, তারা বলছেন যে সারা বছর ব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে যদি মেলাগুলোকে একটু যত্ন করে গড়ে তোলা যায়, মেলার একটা পরিবেশ গড়ে তোলা যায়, তাহলে কিন্তু এই শিল্পটাকে আরও ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব, বই প্রীতিটা আরও ভালোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। আর বিশেষ করে অনেকেই বলছেন যে স্থায়ীভাবে যদি একটা বইমেলার একটা আবহ থাকতো, যে একটা স্থায়ী জায়গা থাকবে যেখানে এরকম লেখক, পাঠক, প্রকাশকের এরকম মেলা সবসময় থাকতে থাকবে এবং সারা বছরই তারা সবাই জানবে যে এই জায়গায় গেলে আমি নতুন বই পাবো, লেখক পাঠকদের সাথে আমার দেখা হবে, তাদের যে আড্ডার ছলে নিজেদের সম্পর্কটা তৈরি করার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়, সেটা এই মেলা থেকে তারা পাবেন। আমরা প্রতিদিনই আমাদের এই মেলার মাঠ থেকে আমাদের চেষ্টা থাকে যারা নতুন লেখক কিংবা নতুন বই নিয়ে এসেছেন, নতুন পুরাতন সব লেখককেই একটুখানি তাদের কথা বলার জায়গা দেয়া, যাতে করে হচ্ছে যারা পর্দায় বসে মেলা সম্পর্কে ধারণা পেতে চান বা মেলায় এসে কোন বইগুলো কোথা থেকে কিনবেন, একটু সুযোগ সুবিধা সে কারণে তারা একটু দেখতে চান, জানতে চান, তাদের জন্য সুবিধা হয়। এখানে আমরা একজন লেখককে পেয়েছি, গৌরাঙ্গ চন্দ্র দাস। তিনি তার দুটি বই নিয়ে তিনি আমাদের সাথে আছেন। একটু জানতে চাবো দাদা কি কি বই আছে আপনার এখানে, আপনার একটু পরিচয়টা যদি দিতেন। আমি যতটুকু জানি আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত, যদি আমি ভুল না করে থাকি, আর আপনার বইগুলো সম্পর্কে একটু যদি ধারণা দেন। হ্যাঁ, আমি প্রথমেই এটিএন বাংলার কুশলীদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্যে। অমর 21 বইমেলা বাঙালির খ্রিস্টীয় সভ্যতাকে আরও জাগ্রত করে, আরও সুন্দর করে, আরও বিস্তৃত করে প্রকাশ করে একটি অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমি কুমিল্লা থেকে সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গচন্দ্র দাস। আমার এবারের বইমেলায় দুটো বই, মধ্যরাতের নির্জন প্রহরে, এটি কবিতার বই, আরেকটি ছড়ার বই, ছড়ার ছড়াছড়ি আনন্দে খাও গড়াগড়ি। গত বছর আমার 4টি বই ছিল। ইতিহাসের বাতায়নে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছিল বইটি আমার প্রথম বই। গত বছরের মেলায় এই বইটি সহ আরও 3টি বই ছিল আমার। সময়ের অন্তরালে, মধ্যরাতে সংলাপ, একাল সেকাল। আমার 4টি বই ছিল তখন কবিতার এবং একটি ছড়ার। এবছরের বইমেলায় আমার একটি বই কবিতার এবং অপরটি ছড়ার। তো মধ্যরাতের নির্জন প্রহরে বইয়ের আমি ভূমিকার একটু কথা উল্লেখ করছি দর্শকদের এবং শ্রোতাদের জ্ঞাতার্থে। লোভ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, আধিপত্যের লড়াই, ধর্মীয় উগ্রতা ও উন্মাদনা, যন্ত্রের বিকট শব্দ, কলকারখানায় বিষাক্ত বর্জ্য, গাড়ির ধোঁয়া, নির্বিচারে বনভূমি উজাড় প্রভৃতি নেতিবাচক কর্মকাণ্ডের কারণে পৃথিবী আজ অরাজকতা ও অস্থিরতায় পরিপূর্ণ। বেড়ে চলেছে মানুষে মানুষে দুস্তর ব্যবধান ও বৈষম্য। দেশে দেশে যখন বিবেক বিবর্জিত মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন পৃথিবীতেও অশান্তি বেড়ে যায়। যুগের এমনি এক ক্রান্তিকালে আমরা অবস্থান করছি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বেশি উদ্বেগজনক। এরই প্রেক্ষিতে
আমার মধ্যরাতের নির্জন প্রহরে কাব্যগ্রন্থটি রচিত। আর ছড়াছড়ি আনন্দে খাও গড়াগড়ি এটি মূলত শিশুতোষ ছড়ার বই। যদিও শিশুতোষ ছড়া, কিন্তু এর মধ্যে কিছু ছড়া আছে এতটাই ইঙ্গিতবহ যা আমার মনে হয় বুদ্ধ এবং বুদ্ধাদের আকৃষ্ট করতে সক্ষম। কি ধরনের ইঙ্গিতবহ? আমাদের রাজনীতি, সমাজনীতি এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি, এই বিষয়গুলো কিন্তু ছড়ার মধ্য দিয়ে আনন্দে কিন্তু একটা বিশেষ শ্রেণীকে ঘায়েল করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। এবং আমি এর বিপরীতে কিছু শিশুতোষ ছড়া লিখেছি শুধু শিশুদেরকে আনন্দদানের জন্যে। আর এই ছড়াছড়ি বইতে আমার 40 বছর আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত লেখা বেশ কিছু ছড়া আছে। এবং যারা বোদ্ধা পাঠক বা অনুরাগী পাঠক তাদেরকে অনুরোধ করব অন্তত একবার হলো আমার বইটি পড়ে দেখার। তার মানে এই ছড়ার বইটা বড়দের জন্য? বড় এবং ছোট সবার জন্য, যদিও শিশুতোষ ছড়াছড়ি আর বড়দের জন্য কিছু ইঙ্গিতবহ ছড়া আছে যা অনেককেই স্পর্শ করবে। কিন্তু বইটা তো শিশুদের হাতেই যাবে, একই বই, সেক্ষেত্রে তারা ওই ছড়াগুলো পড়ে কি নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা? না, নিশ্চয়ই না, নেতিবাচক প্রভাব পড়ার কিছুই নেই। বরং এরা আস্তে আস্তে অনুধাবন করতে পারবে যে হ্যাঁ, ছড়া সত্যি মানুষের মনকে জাগ্রত করতে পারে। ছড়ার এমন একটা আশ্চর্য ক্ষমতা আছে যে ছন্দে আনন্দে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। শিশুরা না বুঝেও যদি পড়ে, আমার বিশ্বাস তারা আনন্দ পাবে, আর আনন্দের মধ্য দিয়ে তাদের ভেতরে একটা বোধ সৃষ্টি হবে এবং যে বোধটা বড় হলো অনেক সুন্দর একটা সৃষ্টিশীল মানসিকতা তাদের মধ্যে তৈরি হবে। আচ্ছা, এই বইটা হলো কোথায় পাওয়া যাবে? সপ্তর্ষি প্রকাশন বইমেলা 293 নম্বর স্টল। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো লাগলো, ভালো থাকবেন। ভালো থাকবেন। যারা এই বই লিখছেন কোনো না কোনো প্রেক্ষাপটে তাদের কাছে বই লেখার তাগিদটা তারা বোধ করেছেন। সমাজের জন্য কিছু দিয়ে যাওয়া, পাঠকদের জন্য কিছু দিয়ে যাওয়া, এই যে একটা মহৎ উদ্দেশ্য, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। বই হাজার হাজার আসে, প্রতি বছরই 3-4 হাজার 5 হাজারের কাছাকাছি বই আসে। বইয়ের মান নিয়ে অনেক কথা আছে, কিন্তু তারপরও বই শিল্পকে উৎসাহিত করা, বই শিল্পের যে এই যে আগ্রহ সবার বই প্রকাশ করার, এই আগ্রহটাকে আসলে নিরুৎসাহিত করতে চান না যারা প্রকাশক। তারা বলছেন যে বই বের করতে হবে এবং লেখার মানের ব্যাপারটা উভয় পক্ষেরই কিন্তু দায়বদ্ধতা আছে, যদিও প্রকাশকদের দায়টা নিজেরাও বলছেন যে তাদের একটু বেশি। এ কারণে বই নিয়ে যতটা আলোচনা হয়, যারা সচেতন পাঠক তারা বইয়ের মান নিয়েও আলোচনা করেন। তারা বলছেন যে বই মেলাতে অন্তত বইগুলো একটু যাচাই বাছাই করে আনা উচিত। বিশেষ করে এখন বইয়ের দাম যেহেতু কাগজের কারণে একটু বেড়েছে, এবার হয়তোবা সচেতনতাও একটু বাড়বে প্রকাশকদের। তারা ভালো মানের বইগুলোকেই একটু বেশি করে আনতে চাবেন। সেক্ষেত্রে যারা নতুন লেখক আছেন, নতুন লেখকদের একটুখানি চাপে পড়তে হবে, তারাও বুঝতে পারবেন। এখানে ভাইয়ারা আছেন, বই দেখছেন, একটু কথা বলি। কি কেমন ধরনের বই দেখছেন? আপনাদের যারা এই বয়সের যারা আছেন তাদের কি ধরনের বই টানছে এখন? নতুন জেনারেশন যারা, ওদের বই বেশি টানছে, নতুন রাইটার যারা, ওদের বই। আর এখানে সব মানে যা দেখতেছি মরিয়ম আপুর বইটা বেশি পাঠকদের বেশি পাঠকপ্রিয়তা পাচ্ছে। আর নতুন রাইটারদের মধ্যে লামিয়া চৌধুরীর বই খুব মানে মানুষকে আকৃষ্ট করতেছে। এই কিছুদিন আগেও বইটা স্টক আউট ছিল, এখন আবার নতুন করে স্টলে আনছে ওনারা। নতুন লেখকদের বইয়ের খোঁজটা কিভাবে পান? সোশ্যাল মিডিয়া মনে হয় এখানে একটা বড় ভূমিকা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা বেশি, মানে ওইখানে মানুষজন, লেখকরা এখন আগের তুলনায় অনেক বেশি কানেক্টেড থাকতে পারে ওই নতুন পাঠকদের সাথে। তাদের মত প্রকাশটা ভালো হয় আর কি, পাঠকদের সাথে বেশি কানেক্টেড থাকতে পারে লেখকরা। আর আপনাদের এমনিতে কি ধরনের বই আরো বেশি হলে বইমেলায় ভালো হয়? আর যদিও আমাদের মাত্র 6টা দিন বাকি আছে, প্রত্যাশার জায়গা আছে কিনা যে বইমেলায় এই ধরনের বই খুঁজি কিন্তু মনের মতো পাচ্ছি না, এমন কি আক্ষেপ আছে? বইমেলায় এখন আসলে অনেক বেশি ভাবনার কমতি আছে লেখকদের মধ্যে, যে ভাবার্থ, যে পাঠকদের মন ছুঁয়ে যাবে, যে গভীর পাঠকরা চিন্তা করবে যে একটা লেখা পড়া ওনারা ভাবার মতো কিছু পাবে, যে গভীর একটা লেখা লাইন পড়বে, সেটা তার মধ্যে অনেকক্ষণ জিয়ে থাকবে, অনেক দিন পর্যন্ত সেটা নিয়ে থাকবে, ফ্যান্টাসি থাকবে অনেক কিছু। ওইটা এখন একটু কম। আবার অনেক কিছু, আর আমার পার্সোনালি পছন্দ থ্রিলার, ওইটা এখন খুব কম লেখে, মানে অনেক কিছু পাওয়া যায় না, যে একটা রহস্য উপন্যাস বা থ্রিলার টাইপ
যেগুলা থ্রিলারটা অত থ্রিলিং হচ্ছে না। জি জি ওইটা আর কি। আচ্ছা, তারপরে এমনি মেলার পরিবেশ নিয়ে একটু বলেন। মেলা পরিবেশ আলহামদুলিল্লাহ, তবে গত বছরের তুলনায় এবার একটু শান্ত, মানে একটু বেশি স্টল অত বেশি নেই। গতবার হচ্ছে একটু কম স্টল হচ্ছে, পাঠকও খুব বেশি। ছুটির দিনগুলোতে বেশি, আজকে তো অফ ডে, আজকে তো রেগুলার ডে, এই জন্য হয়তো বা পাঠক কম দেখতেছে আর কি। সব মিলিয়ে ভালোই লাগছে। জি জি ভালো, আলহামদুলিল্লাহ। সবার জন্য শুভকামনা, সব রাইটারের জন্য। আমাদের তরুণ যারা পাঠক আছে তারা যে বই ভালোবাসছেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আসলে হতাশ তো হওয়ার অনেক কিছু থাকে, কিন্তু হতাশাকে ঝেড়ে ফেলে আসার জায়গাগুলো এই বইমেলা আমাদেরকে দেখায়। বোঝা যায় যে ভালো বই যদি থাকে তাহলে আমাদের পাঠকও আছে। ভালো বইয়ের ব্যাপারে যে আগ্রহটা, ভালো বইয়ের আসলে সংজ্ঞাটা কি? ভালো বই মানেই কিন্তু ভাইরাল বই হবে সেটাও না। ভালো বই মানে হচ্ছে ভালো মানের বই, ভালো বই মানে পাঠককে আকৃষ্ট করার গুণ তার থাকা, এরকম অনেকগুলো গুণাবলী দিয়ে কিন্তু একটা ভালো বইয়ের মান আমরা যাচাই বাছাই করে বলতে পারি। সত্যি কথা হচ্ছে ভালো বই হয়তোবা সেটাই যেটা হচ্ছে পাঠক পড়ে বুঝতে পারবে যে না হ্যাঁ এই বইটাই আমি খুঁজছিলাম। এটা হয়তোবা খুব সহজভাবে একটা ভালো বইয়ের নির্দেশক। স্টলে আমাদের শিশুতোষ বইয়ের সংখ্যা আমরা সবসময় দেখি প্রচুর আছে, এবং রঙিন মোড়ক, একটু ছবির বই, ছবি আঁকার বই, সেই বইগুলোর প্রতি সবারই একটু আগ্রহ আছে। এখানে আমাদের একটা ছোট্ট বাবুকে দেখতে পাচ্ছি, বই কিনছে, বই দেখছে। তার তো নিজস্ব একটা পছন্দ অপছন্দের খুবই ব্যাপার আছে, বোঝা যাচ্ছে যে তার পছন্দের এখানে মূল্যায়নটা করতেই হবে, বুঝে শুনে বেছে বই নিচ্ছে। আপনি একটু কথা বলি, বাবু কি ধরনের বই পছন্দ করছে? ও তো ভূতের বই নিতে চাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু বাচ্চাদের জন্য যদি আর একটু শিক্ষামূলক কিছু বই হয় তাহলে এটা বেশি ভালো হয় আর কি। রূপকথা, কল্পনা এগুলো থাকবেই, কিন্তু সাথে বাস্তবতা যদি থাকে সেগুলো বাচ্চাদের জন্য বেশি ভালো। ধন্যবাদ। দেখি একটু কি ধরনের বই নিচ্ছে। বাবু একটু বই দেখাবা, একটু দেখি আন্টিকে একটু দেখাও তো বইটা কেমন দেখি। এটা এই বইতে কি আছে? এটা তো ভূত আছে বই। ভয় করে না ভূত? না, এটা ভূতের বাড়িতে ভয় দেখায়। এটা এখন ভয়ে না, এটা একটা বইয়ের ছবি দেয় না, এটা একটা বইয়ের ছবি। এটা এমনি ভয় না নাকি? হ্যাঁ। কয়টা বই নিয়েছো? খালি একটা নিয়েছি। আরো নিবে? কোন কোন বই পছন্দ? আমি 10টা নিয়েছি। আমি তো এখন দেখি ওই বইটা কেমন, বইগুলা ভূতের বই একটু দেখে শুনে নিতে হচ্ছে। জি বলো। জি দেখেছো। খুবই ভালো পাঠক আমাদের খুবই আশার জায়গা বোধহয় এটাই যে আমাদের এই যে ছোট বাবুরা তাদের পছন্দের বইটা বুঝে শুনে নিচ্ছে, কোনটা ভালো লাগে, কোনটা ভালোবাসা, তারা নিজেদের প্রকাশটা বইয়ের মাধ্যমে করতে পারছে। বই কোনটা তার জন্য তার মনের মতো সেটা তো বুঝিয়ে শুনে সেটা যে নিয়ে নেয়া, এই ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে তৈরি হওয়া মানে কিন্তু আমরা বইমেলার সাফল্য হিসেবে ধরে নিতে পারি। আমাদের তো উদ্দেশ্য সেটাই, সবারই উদ্দেশ্য সেটা। অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। এই প্রাণের মেলায় আমাদের নতুন প্রজন্ম যত বেশি সম্পৃক্ত থাকবে, নতুন প্রজন্মকে যত বেশি দিতে থাকবো, সেটাই আমাদের সাফল্য। এই মেলায় আমাদেরকে বিশ্বের বুকে অনন্য জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। আমাদের এই প্রজন্ম আমাদেরকে আরও গর্বিত করার সুযোগ করে দিবে। মেলার মাঠের আজকের আয়োজন এখানেই শেষ করছি। প্রতিদিনে আপনাদের জন্য থাকবো মেলার মাঠের এই আয়োজনে, এবং আশা করছি আপনারা মেলায় আসবেন, বই কিনবেন, বই পড়বেন এবং আমাদের আয়োজনের সঙ্গে থাকবেন। মেলার মাঠে সৌজন্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও মডার্ন গ্রিন সিটি।